আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বার কাউন্সিল লিখিত পরীক্ষার যেহেতু সময় বেশিদিন আমাদের হাতে আর নেই, তাই এই সময় আমাদের অনেকের অনেক বেশি চিন্তা থাকতে পারে এই পরীক্ষা নিয়ে। কারণ অনেকেই এমসিকিউ পরীক্ষার পরে আসলে ঠিকভাবে পড়াশোনা করিনি। কারণ আমরা ভেবেছি যে সার্কুলার আসার পরে শুরু করব। কিন্তু এখন আমরা একদমই হতাশায় ভুগছি যে কোথা থেকে শুরু করব, বা 240 মিনিটের মধ্যে আমি সবগুলো প্রশ্নের উত্তর গুছিয়ে কিভাবে লিখে আসব, আমার টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করব। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এই বিষয় শেয়ার করব। প্রথমেই কোথা থেকে শুরু করব এই প্রশ্নটার উত্তর আসলে আমি নিজেও পাচ্ছিলাম না, কারণ দীর্ঘ সময় পড়াশোনা থেকে বিরত থাকার পরে আজকে হঠাৎ করে আমি পড়তে বসেছি। সো বইয়ের পাতাগুলো এই পাশ ওই পাশ করে দেখছিলাম যে আসলে কি আছে, কোথায় কি আছে, কোথা থেকে শুরু করব। এবং ফাইনালি আমার কাছে দেখার পরে যেটা মনে হলো যে আমাদেরকে একদমই ছোট বা বড় যে কোনো আইন একটা থেকে শুরু করতে হবে। ছোট আইন থেকে শুরু করলে কি হবে যে আমার মধ্যে একটা কনফিডেন্ট আসবে যে অলরেডি আমি 4টা আইন শেষ করে ফেলেছি, সো আমি এখন কিছুটা হলেও পারবো। আর এখন যেহেতু সময় একদমই নেই, আমরা বড় আইন থেকেও শুরু করতে চাইলে করতে পারবো। যেটা আসলে যে সাবজেক্টটাতে বেশি ভালো আমরা সেখান থেকে শুরু করব। আর দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে মনে হলো যে আমরা যখন ধারাটা পড়ব তখন এই ধারা সম্পর্কে প্রথমত একটা ক্লিয়ার আইডিয়া নিব, এবং তারপরে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ওই ধারা থেকে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে এটা আমরা দেখব, এবং সাথে সাথে সেটা কি করে ফেলবো, পড়ে ফেলবো। তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে প্রশ্ন বোঝা এবং সেই প্রশ্নের উত্তর বুঝে খুব দ্রুত অ্যান্সার করা। আর 240 মিনিটের মধ্যে আসলে আমি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব, এবং 240 মিনিটে আসলে সবগুলো প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, প্রত্যেক দিন অন্তত 2টা বা 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো আইন থেকে সব পড়ার পরে আপনি রাত্রেবেলা 2টা বা 3টা প্রশ্নের উত্তর লিখবেন, এবং আপনি দেখবেন যে আপনার আসলে প্রশ্নের উত্তরটা লিখতে কত সময় লাগছে। আপনি টাইমার সেট করে রাখতে পারেন। আবার এই ক্ষেত্রে আপনি বাসায় যে সময়টাতে লিখবেন, আপনার পরীক্ষায় লিখতে কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগবে। কারণ আমরা বাসায় যখন লিখছি তখন আমি প্রশ্নটার উত্তর রিসেন্ট পড়েছি, এবং আমি কিন্তু ওই পরীক্ষায় যে হলে আমার যে টেনশনটা থাকে এটা কিন্তু বাসায় থাকছে না। সো আমি রিল্যাক্সে লিখছি। সো ওই সময়টা থেকে কিন্তু আপনার পরীক্ষায় লিখতে একটু সময় বেশি লাগবে। আর ওখানে প্রশ্ন বুঝে লেখাটার বিষয়েও কিন্তু মাথায় রাখতে হবে। একটা প্রশ্ন পড়তে হবে, দেন বুঝতে হবে, তারপর বুঝিয়ে লিখতে হবে। আর আপনারা যারা সেকেন্ড টাইমার রয়েছেন তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নে যা ছিল আমি তো গুছিয়ে তাই লিখে এসেছিলাম, যে ধারাকে অ্যাড্রেস করতে বলা হয়েছিল আমি তো সেই ধারাটাই লিখে এসেছিলাম, তারপরেও কেন আমি ফেল করলাম, তারপরেও কেন আমি পাস করতে পারলাম না। সো এই বিষয়ে যেটা লক্ষ্য রাখতে হবে যে একটা ধারাকে অ্যাড্রেস করে কিন্তু অনেক ধরনের প্রশ্নই আসতে পারে। সো একটা প্রশ্নের উত্তরে শুধু আপনি ধারাকে অ্যাড্রেস করে আসবেন আর আপনি পাস করে যাবেন, এমনটা ভাবলে কিন্তু হবে না। আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে যে আসলে প্রশ্নে কী চেয়েছে। তারপর আপনি নিজে নিজে ভাববেন যে এই প্রশ্নটা আপনি কিভাবে লিখবেন, কোথা থেকে শুরু করবেন, কি কি ইনফরমেশন দিবেন, এবং শেষ পর্যন্ত গিয়ে আপনি কি লিখবেন। এটা আপনি 2-1 মিনিটে নিজে ভেবে নেবেন, এবং তারপর গিয়ে আপনি খাতায় লেখা শুরু করবেন। এবং প্রশ্নে যা চাওয়া হচ্ছে আপনি কিন্তু ঠিক সেভাবেই লিখবেন বা ততটুকুই লিখবেন। এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, অনেক বেশি লেখার কোনো প্রয়োজন নাই। কারণ এমনিতেই সময় অনেক কম, এই সময়ের মধ্যে এত এত প্রশ্নের উত্তর লিখতে হয়। তার জন্য প্রশ্নে যা চেয়েছে আপনি ঠিক তাই লিখবেন। আরেকটা বিষয় যেটা ভ্যারি করে যে একটা প্রশ্নের উত্তর আমিও 7 ধারা অ্যাড্রেস করে লিখছি, আরেকজনও 7 ধারা অ্যাড্রেস করে লিখেছে। আমি শুনেছি কিন্তু সে পাস করে গিয়েছে, আমি পাস করতে পারি নাই। এর পিছনের রিজন হচ্ছে যে যেখানে কোনো প্রবলেমেটিক বা ফ্যাক্ট বেসড করে কোনো কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে আপনি যদি প্লেইন অ্যান্সার দেন তাহলে কিন্তু আপনি ভালো মার্ক ক্যারি করবেন না। তাহলে একটা প্রশ্নের উত্তর জানার পরও কিন্তু আপনি ভালোভাবে লিখতে পারছেন না, এই জন্য আপনি ভালো নাম্বারও পাচ্ছেন না। সো আমি এই কাজটাই করছিলাম যে একটা ফ্যাক্ট বেসড যদি কোশ্চেন হয় বা প্রবলেমেটিক যদি কোনো কোশ্চেন আসে, এটার অ্যান্সার আসলে কিভাবে লিখবো। সো আমাদেরকে কিন্তু বাসায় এটাও প্র্যাকটিস করতে হবে। এটার একটা পদ্ধতি রয়েছে
যেমন ফ্যাক্ট লিখতে হয়, বিষয়টা কী আসলে, তারপরে এখানে বিচার্য বিষয় কী সেটা নিয়ে আসতে হয়, এবং এই বিচার্য বিষয় যে ধারা 7 বা 5 বা 10 দ্বারা ডিল করা হচ্ছে সেটাও কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার একটা সিদ্ধান্ত জানাতে হবে। এরপর আপনার সিদ্ধান্তের পেছনে কারণটা কী সেটা আপনি ব্যাখ্যা করবেন। সো এইভাবে যদি গুছিয়ে লিখেন তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন। আদারওয়াইজ আপনি মানে কোনো একটা প্রশ্ন পাচ্ছেন কিন্তু তারপরেও সেই প্রশ্নের উত্তর আপনি গুছিয়ে লিখতে না পারার কারণে আপনি কিন্তু পাস করতে পারবেন না। এর পরবর্তীতে যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধরুন একটা প্লেন কোশ্চেনই এসেছে, কিন্তু এই প্লেন কোশ্চেনে আপনি কিছু না বুঝে শুধু ধারা দিয়ে লেখা শুরু করে দিয়েছেন। তো শুধু ধারা দিয়ে লেখা শুরু করলে তো হবে না, আমাকে প্রশ্নে কি বলেছে, কোনো একটা বিষয়ে যদি আমাকে যুক্তি দিতে বলে তাহলে ওখানে কি বলেছে সেটা আমি লিখব, তারপর ওই যুক্তির পক্ষে না বিপক্ষে সেটা আমি অ্যাড্রেস করব, এবং কেন আমি ওই যুক্তির পক্ষে সেটাও আমাকে লিখতে হবে, কেন বিপক্ষে সেটাও লিখতে হবে। সর্বশেষ আমি যেটা বলবো যে প্রচুর পড়তে হবে বিষয়টা এমন না, কিন্তু গুছিয়ে পড়তে হবে আর আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা বিষয় আপনি একবার পড়ে ফেলবেন আর আপনি সব কিছু মনে পড়ে যাবে আপনি সব কিছু গুছিয়ে লিখবেন এমনটা না, আপনাকে বারবার ওইটা প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে গুছিয়ে কিভাবে পড়াশোনা করা হয় এই রুটিনটা কিন্তু আপনাকেই বানাতে হবে। আমি আমার সময় ম্যানেজমেন্ট করে টাইম লিমিট ঠিক করে আমি কিন্তু রুটিন বানাতে পারবো, কিন্তু এটা আপনার জন্য কিন্তু এফেক্টিভ হবে না, কারণ আমি যে সময়টাতে ফ্রি থাকি আপনি কিন্তু সেই সময়টাতে ফ্রি নাও থাকতে পারেন। সো আপনি কিন্তু পারেন আপনার একটা পারফেক্ট রুটিন তৈরি করতে এবং সেই রুটিন অনুযায়ী সব কিছু শেষ করতে, সেটা যে